সুখবর, প্রতি 500 মিলি সরিষার তেলের সাথে একটা মেলামাইন বাটি ফ্রি। প্রতিটি 250 মিলি সরিষার তেলের সাথে একটা টুথব্রাশ ফ্রি। বৃষ্টি বাধা হতে পারেনি ঈদ উৎসবে, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রার্থনা, ত্যাগের মহিমা ছড়িয়ে দেওয়ার আহ্বান। সকলের কাছে আমার এই আহ্বান থাকবে, যার যার কর্মস্থলে প্রত্যেকেই যেন এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকেন, কারণ বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস থাক সেটা আমরা চাই না। কর্মস্থলে জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, কারখানার দাহ্য পদার্থ আলাদা করে রাখার পরামর্শ। নির্ধারিত স্থানে পশু জবাইয়ের নির্দেশ মানেনি অনেকেই, 48 ঘন্টার মধ্যেই বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস 2 সিটি মেয়রের। কোরবানি পশুর চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের, বেশি দামেই কেনা হচ্ছে বলছেন আড়তদাররা। ঈদ মোবারক। দর্শক, আমন্ত্রণ নিউজ 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি ওয়াফিফ রহমান এবং আমি সাবিহা নিরুত্তৃষ্টি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বৃষ্টি বাধা হতে পারেনি ঈদ উৎসবে, ত্যাগের মহিমা আর জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রার্থনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পর মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। আত্মত্যাগের মহিমা সবার ভেতর ছড়িয়ে দেওয়ার প্রার্থনা জানানো হয় মোনাজাতে। মেঘের গুড়গুড় বাদ দিয়ে এ যেন বৃষ্টি বিলাসী ঈদ। জাতীয় ঈদগাহের সবুজ ঘাসে নীল আকাশের ছাউনি ছিল বৃষ্টি মুখর। শুধু কি তাই, শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্যের পদচারণায় সৌহার্দ্য আর সম্প্রীতির অদ্ভুত এক বৃষ্টি ভেজা ব্যঞ্জনা ছিল রাজপথের নুড়ি পাথরে। বেলাঘড়ির সময়ে হাতঘড়ির যে অধীর অপেক্ষা, আগ্রহ আর আয়োজন ছিল, বৃষ্টিতে তা পণ্ড হয়নি, বরং সাদা জলে ধুয়ে মুছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের রং ছিল এক। আর তাই তো শরৎ শুভ্রতায় উৎসবের প্রার্থনায় ভেদাভেদ ভুলে সবাই দাঁড়িয়েছিলেন এক কাতারে। আমার এত বছর বয়সে এত বৃষ্টির মধ্যে নামাজ পড়িনি। বৃষ্টির মধ্যে আমরা যে নামাজ পড়তে আছি, এইটার মধ্যে একটা আনন্দ আছে। এবার সম্পূর্ণ ভিন্ন রকমের অভিজ্ঞতা, এই যে বৃষ্টি এবং ঈদ দুইটা একাকার। আনন্দকে সামান্যতম বিঘ্নিত ঘটাইতে পারেনি বৃষ্টি। তো বৃষ্টি যেরকম ঈদ ভাগাভাগি করে নিচ্ছে, আমরাও নিচ্ছি। ঈদুল আজহার প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঈদের জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মিজানুর রহমান। খুতবায় তুলে ধরা হয় পবিত্র ঈদুল আজহার আত্মত্যাগ ও সাম্যের কথা। এরপরই হাজার হাত মোনাজাতে, প্রয়াত কিংবা জীবিত, দোয়া হয়েছে সবার জন্যই। প্রার্থনা ছিল দেশ ও দশের, সব অমঙ্গল থেকে মানবজাতির মুক্তি কামনা করে প্রার্থনা ছিল জঙ্গিবাদকে দূরে ঠেলারও। এরা রাজধানী বৃহত্তম ঈদের জামাত, এখানে আল্লাহ দোয়া কবুল অবশ্যই করবে। এই ঈদের জামাতের মাধ্যমে আমরা দোয়া করেছি যে বাংলাদেশ থেকে যেন জঙ্গিবাদ চিরতরে নির্মূল হোক। ঈদের মেইন প্রার্থনা যেটা ছিল যে আমাদের বাংলাদেশে যে একটা অস্থিরতা বিরাজ করতেছে, তো আমরা যেন একটা শান্তিতে থাকতে পারি, দেশের মধ্যে যেন একটা শান্তি বিরাজ করে। কনসেপ্টে আছে যে বুনিয়ানুম মারসুস, মানে এক ভাই আরেক ভাইয়ের জন্য শীষের প্রাচীরের মতো। এই কোলাকুলের মাধ্যমে, এই ইমব্রেসিং এর মাধ্যমে মানুষের সম্পৃক্ততা, মানুষের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে আসা। আর তাই আনন্দ আর ত্যাগের চেতনা মনে করিয়ে দিতেই বারবার ফিরে আসে এই উৎসব। ঈদুল আজহা কখনো ঈদে কুরবান, কখনো ঈদুল কবির, কখনো কুরবান বাইরামি অথবা কুরবান জিয়ে। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে আসে এই ঈদ, তবে অভিন্নতার আনন্দ এবং ত্যাগের রং। এই বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সৌহার্দ্য এবং সম্প্রীতির প্রাণের যে মেলবন্ধন, সেক্ষেত্রে একথা তো বলাই যায়, সব হোক শুভ, দূর হোক অশুভ। নীল মাহবুব, চ্যানেল 24,
ঢাকা। ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় দেশবাসী সহ বিশ্বের সব ধর্মের মানুষদের শুভেচ্ছা জানান তিনি। কোরবানির ত্যাগের মহিমা কর্ম ও চিন্তায় প্রসারিত করতেও আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বলেন, জঙ্গিবাদ কোনো সন্ত্রাসবাদ কোনো ধর্মই সমর্থন করে না। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মেই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। তাই ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। প্রত্যেককে নিজ কর্মস্থলে জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই আহ্বান জানান। ঈদের আগে টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শিল্প কারখানায় দাহ্য রাসায়নিক পদার্থ থাকলে তা আলাদা করে রাখার নির্দেশ দেন তিনি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর ঈদ আনন্দ সবার সাথে উপভোগ করতে গণভবনে প্রধানমন্ত্রীর এই আয়োজন। সারিবদ্ধভাবে একে একে প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন আগতরা। মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীও কিছুটা সময়ের জন্য মিশে যান সবার সাথে। আমন্ত্রিত অতিথিরাও জমানো আবেগ অনুভূতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। পরে সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যবস্থা নেয় ধন্যবাদ দেন আইন শৃঙ্খলা বাহিনীকে। সবাই ভালোভাবে ঈদের নামাজ পড়তে পেরেছেন। আমাদের আইন শৃঙ্খলা টঙ্গীর কারখানা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। কারখানা নির্মাণের সময় দাহ্য পদার্থের ব্যাপারে বিশেষ সতর্কতা নিতে মালিকদের আহ্বান জানান তিনি। আমরা আশা করি যারাই যখন যে কোনো কারখানা তৈরি করবেন, শিল্প কলকারখানা করবেন, ফ্যাক্টরি করবেন, অবশ্যই সেখানে দাহ্য পদার্থ থাকে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়গুলি ইতিমধ্যে আমি শিল্পমন্ত্রীকে বলছি যে সারা বাংলাদেশে এই ধরনের যেখানে যেখানে আছে সেগুলি লক্ষ্য করতে এবং যথাযথভাবে ব্যবস্থা নিতে। যাতে শেখ হাসিনা বলেন, যারা ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করে তারা মানবতা বিরোধী। এদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ তার। সারা বাংলাদেশের জনগণ, ছাত্র, শিক্ষক সকলের কাছে আমার এই আহ্বান থাকবে, যার যার কর্মস্থলে প্রত্যেকেই যেন এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকেন। কারণ বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস থাক সেটা আমরা চাই না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ সহনশীল, অসাম্প্রদায়িক চেতনায় তারা বিশ্বাস করে। যার যার ধর্ম শেষে পালন করবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কোনো ষড়যন্ত্রকারী এই স্বাধীনতাকে যেন কোনো রকম ক্ষতি করতে না পারে, নস্যাৎ করতে না পারে, এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চাকা যেন সবসময় সচল থাকে তার জন্য সবাইকে কাজ করার আমরা আহ্বান জানাচ্ছি। পরে বিচারপতি ও কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। বিরোধী মতের অনেক নেতাকর্মী কারাগারে থাকায় এবার তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে এই অভিযোগ করেন তিনি। দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। আশা করেন দেশে আবারও শান্তি ফিরে আসবে ও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ে উঠবে। আজকে সমগ্র বাংলাদেশের অসংখ্য গণতান্ত্রিক নেতাকর্মী তারা ঈদুল আজহায় আমাদের সঙ্গে শরিক হতে পারেননি। তারা কারাগারের অন্ধ প্রকোষ্ঠের সময় কাটাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করছি যেন তারা বের হয়ে আসতে পারেন, দেশে যেন শান্তি ফিরে আসে। তৈরি হচ্ছে পদ্মা সেতু। এই গৌরবের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আনোয়ার সিমেন্ট। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা দেশে পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদের নামাজ আদায়ের পর থেকে শুরু হয় পশু কোরবানি।
সারা দেশে যে যার সাধ্যমতো পশু কোরবানি দিয়েছেন। এদিকে প্রতিটি সিটি কর্পোরেশন কোরবানির জন্য স্থান নির্ধারিত করে দিলেও সেসব জায়গায় পশু কোরবানি দেওয়া হয়েছে খুবই কম। এর কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করেছেন অনেকে। আর কর্তৃপক্ষ বলছে বর্জ্য ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পশু কোরবানির পর রাজধানীতে শুরু হয়েছে বর্জ্য অপসারণ। বর্জ্য সরাতে গতবারের মতো এবারও 48 ঘন্টার টার্গেট দিয়েছেন 2 সিটির মেয়র। উত্তর সিটির মেয়র আনিসুল হকের দাবি, এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে 70 ভাগ বর্জ্য। এদিকে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার নির্দেশ মানেনি অনেকেই। এজন্য আগামীতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন 2 নগরপিতা। কোরবানির পর বরাবরই সিটি কর্পোরেশনের বড় চ্যালেঞ্জ বর্জ্য অপসারণ। এবারও 48 ঘন্টার টার্গেট নিয়ে 2 সিটিতেই চলছে বর্জ্য সরিয়ে নেওয়ার কাজ। এবার উত্তর সিটিতে কোরবানির জন্য নির্ধারিত স্থান ছিল 196টি, তবে পশু কোরবানি দেওয়া হয়েছে যত্রতত্র। প্রায় 3500 কর্মী ও 238টি যানবাহন নিয়ে বর্জ্য অপসারণে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আনিসুল হক। কোনো ময়লা নেই বেসিক্যালি। আপনারা খুব বেশি রক্ত দেখতে পাবেন না, কিছু কিছু জায়গায় হয়তো থাকতে পারে। 70% ঢাকা শহর এখনই পরিষ্কার এবং আমরা মনে করি 48 ঘন্টা আমরা বলেছি আমাদের বিভিন্ন মেশিনারিজ এখন কাজ করবে। এলাকায় আমাদের অফিস কাজ করছে, আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা কাজ করছে। দক্ষিণে কোরবানির জন্য নির্ধারিত স্থান ছিল 504টি, তবে কোনো কোনো এলাকায় পশু জবাই হয়েছে রাস্তার ওপর। বিনামূল্যে ব্যাগ দেওয়ার কথা থাকলেও তা পায়নি অনেকে। সিটি কর্পোরেশন তো কোনো আমাদের পলিথিন কিছুই বলে নেই। এখন আমরা কাজ করতেছি, আমাদেরটা আমরা নিজেরাই পরিষ্কার করতেছি। সিটি কর্পোরেশন থেকে আমরা এমন কিছু পাইনি। আমরা ওই হাসিল ঘর থেকে 15 টাকার মাধ্যমে একটা পলি পেয়েছি। না, বর্জ্য আমরা আমাদের ক্যাপাসিটিতে সরিয়ে দিচ্ছি, আমাদের নিজস্ব ক্লিনার আছে। প্রায় 8000 কর্মী ও 350 গাড়ি নিয়ে শুরু হয়েছে দক্ষিণের বর্জ্য অপসারণের কাজ। জনগণকে বলেছি যে আপনার পশুর যে বর্জ্য সেই ব্যাগে ভর্তি করে নির্দিষ্ট কন্টেইনার এবং ডাস্টবিনগুলোতে ফেলার জন্য, এবং সেই অনুযায়ী কার্যক্রম চলছে। আমাদের যে বেঁধে দেওয়ার সময়, এই বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আমরা সফলভাবে এই শহরকে পরিচ্ছন্ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। নির্ধারিত স্থানে কোরবানির অভ্যাস তৈরি হলে নগরবাসীর ভোগান্তি কমবে বলছেন 2 সিটির মেয়র। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, তাদের দেয়া হচ্ছে না ন্যায্য দাম। আর অন্যদিকে আড়তদারদের দাবি, তারা চামড়া কিনছেন অনেক বেশি দামে। রাজধানীর সায়েন্স ল্যাব ও পোস্তা ঘুরে এসে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুন নাইম। তার সাথে ছবি তুলেছেন সহকর্মী মহিউদ্দিন জুয়েল। দর্শক, আমরা রিপোর্টটির জন্য একটু অপেক্ষা করছি। দর্শক, আমরা রিপোর্টটির জন্য একটু অপেক্ষা করছি। ওমর ফারুক আর ইসহাকের মাঝে চলছে দর কষাকষি। ফারুক চামড়া কিনেছেন 1400 টাকায়, সাথে আছে যাতায়াতের খরচ, তাই কোনোভাবে বেচতে রাজি নন 2000 টাকার নিচে। কিন্তু ইসহাকও নাছরবান্দা, 1400 টাকাই তার শেষ। এখন 1400 টাকা বলে, 150 টাকা তো গাড়ি ভাড়াই দিলাম। আমার যে রেট দিছে এই রেট মতো আমি কিনতেছি। এই রেট কি সরকারের? এই রেট সরকারের না, এই রেট হলো অগো মানে মালিকদের। সরকারি রেট আমি বলতে পারি না। ক্রেতা বিক্রেতার এমন বাগবিতণ্ডায় বৃষ্টিস্নাত ঈদের বিকেলের শীতল আবহাওয়াটাও হয়ে ওঠে খানিকটা উষ্ণ। রাজধানীর সায়েন্স ল্যাবের রাজপথ তখন যেন চামড়ার রাজত্ব। সেই চামড়া বিক্রি নিয়ে ভোগান্তির শেষ নেই মৌসুমি ব্যবসায়ীদের। অনেকেই একটু ভালো দাম পেতে ঘুরছেন এদিক ওদিক, অনেকে আবার দরদাম নিয়ে বনিবনা না হওয়ায় চামড়া নামিয়েও আবার তুলে নিচ্ছেন ভ্যানে। এই মাল এখন এখানে আনার পর 1300-1400 টাকা বেশি মাল বলে না, এবং বড় মালেও ছোট মালের ভিতরে ফালাই দিয়ে বলতেছে আমি মাল নিব না। এরকম হেডেজ আমাদের করা হইতেছে। আমি 3-4 জনকে মাল দেখাইছি,
কিন্তু আমার যে কেনা রেটের থেকে পার পিস মালে 500 টাকা লস। আগে যেমন 55 টাকা ছিল তখন চামড়া 2200 টাকা 2300 টাকা বিক্রি করছি, এখন 5 টাকা কমাইছে। তার থেকে কি এত কমতে পারে না? তো 5 টাকা রেঞ্জ করলে কতটুকু কমবে? আর তাদের পুরো সিন্ডিকেট আপনার পুরো দল করা, দেখা যায় এখান থেকে ঘুরে পিছিয়ে যাচ্ছে, চামড়ার দাম পড়তেছে, বাড়তেছে, 50 টাকা বাড়তেছে, মানে তারা কোন 1350 বা উপরে চামড়া উঠতেছে না। এটা বিচ্ছিন্ন হয়তো 2-1টা ঘটনা হইতে পারে, কিন্তু সবকিছু মিলিয়ে এই পর্যন্ত আমি সকাল থেকে অনেক চামড়া ব্যবসায়ী চামড়া বিক্রি করে গেছে, কিন্তু কেউ বলে না যে ভাই আমার লস হয়েছে। কিন্তু আমাদের নির্ধারিত দামেই আসলে বেচা বিক্রি হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে নিয়ন্ত্রণে আছে সবকিছু। আমাদেরকে ট্যানারি অ্যাসোসিয়েশনে বলে দিছে 40 টাকা পার ফিট কিনবার লাগে আর কি। তো তাদের অভিযোগ যে আপনারা নাকি 40 টাকাও দিতে চাইতেছেন না, কেন কয় ফুটে? এদের ফুটের আইডিয়া নেই তো, তারা আমাদের হাজারিবাগ মানুষের তো ফুটের আইডিয়া আছে। রাজধানী সায়েন্স ল্যাব কেন্দ্রিক এই যে চামড়ার ব্যবসা, তার বিক্রেতা মূলত এই এলাকার আশেপাশের মানুষজন, তবে ঢাকার অন্যান্য অঞ্চল থেকে এখানে চামড়া এসে থাকে। এর ক্রেতা মূলত হাজারিবাগের ট্যানারি ব্যবসায়ীরা, তবে এর একটি বড় অংশ রাজধানীর পুরান ঢাকার পোস্তাতেও চলে যায়, যেটি দেশেরই সবচেয়ে বড় চামড়ার আড়ত। সন্ধ্যা হতে না হতেই শতগুলির পুরান ঢাকার পোস্তায় ব্যস্ততা বাড়ে। ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চামড়া ভর্তি ভ্যান আর পিকআপ ভ্যানে থমকে যায় অলিগলি। আগামী কয়েকদিনের মধ্যে এলাকায় চামড়া আসবে ঢাকার বাইরে থেকে। না, সরকার যে দাম ঠিক করছে তার থেকে কিছু বেশি বিক্রি হইতেছে, কিন্তু যদিও কম কিনা থাকি তারপরে 400 টাকা খরচ আছে। লবণের দাম এখনো 1400 টাকা। সরকার বিদেশ থেকে লবণ আনছে, কি দামে লবণ দিল এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কিন্তু এখন আমরা 1400 টাকা বস্তা লবণ কিনছি কালকে রাত্রে। আমাদের কিনাটা যে আইডিয়া দিছে সেই আইডিয়ার অনুযায়ী থেকে 10-15 টাকা ফুট আমাদের বাড়তি জাম দিয়ে কিনা লাগতেছে। এখন পোষাতে দেবো কেমন? এটা আল্লাহর উপর ভরসা নিয়ে কিনতেছি, এখন প্রত্যেক বছর কিনা লাগে, এই জন্য আমাদের কিনতেই হয়। কোনো কোনো আড়তে শুরু হয় লবণ মাখানো। চামড়া ব্যবসায়ীদের সংগঠনগুলোর সাথে বসে এবার লবণযুক্ত গরুর চামড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি 50 টাকা আর খাসির ক্ষেত্রে 20, যা গেল 5 বছরের মধ্যেই সবচেয়ে কম। তবে খুচরা ব্যবসায়ীদের তার চেয়েও কম দাম পাওয়ার অভিযোগের বিপরীতে এখানকার আড়তদারদের দাবি তারা কিনছেন বেশি দামেই। কোরবানি এলেই চামড়া নিয়ে এমন চর্বিত চর্বণ যেন প্রতি বছরেরই গল্প। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে আনা হচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায়। দর্শক, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, চামড়ার ন্যায্য দাম না পাওয়ার বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি, আপনার কাছে এ ব্যাপারে কি তথ্য রয়েছে? ওয়াফিক, আপনি ঠিকই বলেছেন। আমি বিকেল থেকেই সায়েন্স ল্যাব থেকে বলছিলাম, সেখানকার অবস্থা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি আছি লালবাগ এলাকায়। এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণ চামড়ার জমায়েত হয় এবং এই মুহূর্তে হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মহাকর্মযজ্ঞ চলছে। এখানে অসংখ্য পরিমাণ পিকআপ, লরি, ট্রাক কিন্তু জমা হয়েছে এবং যানজট লেগে আছে দীর্ঘ রাস্তা জুড়ে এবং প্রচুর পরিমাণ চামড়া আসছে এবং অনেকেই কিন্তু যারা মৌসুমি ব্যবসায়ী বা ফড়িয়ে আছেন তারা এখানে চামড়া বিক্রি করতে এসেছেন। তারা যেটা বলছেন যে আসলে তারা মহল্লা থেকে যে দামে কিনে নিয়ে এসেছেন তারা এখানে সেই দামটি পাচ্ছেন না বলেই তাদের মাল কিন্তু এখনও গাড়িতেই রয়ে গেছে, অনেকেই বিক্রি করতে পাচ্ছেন না। আবার এখানে যারা আড়তদাররা রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন যে আসলে এবার নির্ধারিত দামের থেকে তাদের অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং লবণের দাম বাড়তি থাকার কারণে তাদের কিন্তু এখানে প্রতি বর্গ ফুট প্রায় 80 টাকা খরচ পড়ে যাচ্ছে, যেখানে নির্ধারিত দাম কিন্তু আমরা জানি যে গরুর জন্য 50 টাকা। এবং অফিস যে প্রতি বছর কিন্তু আমরা এই চিত্রটি লক্ষ্য করি যে সরকার নির্ধারিত বা ট্যানারি মালিকদের বা সংগঠনগুলোর কিন্তু যে নির্ধারিত দাম থাকে সেই দামে আসলে চামড়ার কেনাবেচা হয় না, যে কারণে এক ধরনের একটা অসন্তোষ আমরা সব মহলের পক্ষে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, পাল্টাপাল্টি বক্তব্য শুনতে পাই। তো সব মিলে যেটি বলা যায়, আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে এবার কিন্তু আন্তর্জাতিক বাজারে 35% চামড়ার দর পতন হয়েছে এবং গত টানা 4 বছর ধরে আমাদের দেশের বাজারেও কিন্তু চামড়ার দাম কমছে এবং গরুর চামড়ার গত বছর কাঁচা চামড়ার দাম 55 টাকা নির্ধারণ করা ছিল, তার আগের বছর ছিল 75 টাকা এবং তার আগের বছর কিন্তু ছিল সেটি 80 টাকা এবং এবার কিন্তু সেটি 50 টাকায় নেমে এসেছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ট্যানারি মালিক এবং সংগঠনগুলো কিন্তু 10 ভাগ চামড়ার দর এবার কমিয়েছে। তো সব মিলে 50 টাকার যে নির্ধারিত দাম সেটি আসলে ওয়াফিক যেটি আপনাকে বলা যে এই দামে আসলে এখানে লেনদেন সেটি হচ্ছে না। তো যে কারণে ব্যবসায়ীদের এক ধরনের চিন্তা থাকে, যেটা মৌসুমি ব্যবসায়ীরা অভিযোগ করেন যে তারা আসলে একটা দাম নির্ধারণ করে দিয়ে থাকেন, কারণ হচ্ছে যে তারা এই সারা বছর যে চামড়ার ব্যবসাটা হয় তার 50 থেকে 55 ভাগ কিন্তু এই কোরবানির ঈদের সময় সংগ্রহ করে থাকেন, যাতে বছর জুড়ে ভালো ব্যবসা করা যায়। তো সব মিলে আসলে সন্তোষ, অসন্তোষ এবং মিশ্র প্রতিক্রিয়া আছে সবার মধ্যেই। এভাবে আসলে চামড়ার কেনাবেচা এবং লেনদেন কিন্তু আজকে হচ্ছে। ওয়াফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, লালবাগ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান।
আর এর সাথে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। ঈদের দিনে টঙ্গীর টেম্পাকো কারখানায় উদ্ধার অভিযান, ধ্বংসস্তূপ পুরোপুরি না সরানো পর্যন্ত কাজ চলবে বলছে সেনাবাহিনী। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। ঈদে বিকেল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন নগরবাসী। শ্যামলীর শিশু মেলা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সারা ফেরুজ জায়মা। সারা, ঈদের দিনগুলোতে সাধারণত বিকেলের পর থেকে বিনোদন কেন্দ্রগুলোতে প্রচন্ড ভিড় দেখা যায়, শিশু কিশোরদের প্রধানত। আজ কিন্তু সাথে বৃষ্টিও যোগ হয়েছে, কি অবস্থা দেখছেন আপনি? হ্যাঁ, ঠিক বলেছেন, ঈদের দিনগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকে বৃষ্টির কারণে একেবারে ভিড় শূন্যই বলতে পারেন। সাধারণ দিনে যতটুকু ভিড় হয় আজকে কিন্তু ততটুকু ভিড়ও নেই। আমরা এখন শ্যামলীর শিশু মেলায় আছি এবং এখানে কর্তৃপক্ষদের সাথে কথা বলে, বাকিদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সাধারণ দিনে যতটুকু ভিড় হয় আজকে তার থেকেও ভিড় কম। এবং আমরা সকাল থেকে আরও জায়গা আসলে ঘুরেছি, বিনোদন কেন্দ্রগুলোতে শিশু পার্কে গিয়েছিলাম, সেখানে সরকারি বন্ধ থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন, শিশু পার্ক বন্ধ। চিড়িয়াখানায় খুব কম লোকের ভিড়, আসলে চিড়িয়াখানাতেও ভিড় খুব কম। এবং এখানেও যা দেখতে পাচ্ছেন, এখানে অন্য সময় অনেক উপচে পড়া ভিড় হয় লোকেদের, অনেক বড় লাইন থাকে, সেই তুলনায় এখানে ভিড় নেই। এছাড়া সরকারি জায়গাগুলো আজকে সবই বন্ধ, লালবাগের কেল্লা বা হাসান মঞ্জিল বা জাদুঘর, এই জায়গাগুলো বন্ধ, শুধু চিড়িয়াখানাটা খোলা আছে। আর আরও জানিয়ে রাখতে চাই যে কাদা এবং বৃষ্টির কারণে অন্যান্য যে পার্কগুলো যেখানে সাধারণত মানুষের ভিড় হয়ে থাকে, রমনা পার্ক বা অন্যান্য যে পার্কগুলো, সেগুলোতেও আজকে এরকম ভিড় নেই। আমি বাচ্চাদের সাথে কথা বলে দেখেছি এবং এখানে আসলে আরো ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, আমি কথা বলার চেষ্টা করে দেখি যে ওদের কেমন লাগছে। জি বাবা, কেমন লাগছে তোমার? ভালো আছি আমি। আচ্ছা, এতটুকুই ছিল, আসলে ভালো লাগছে। আর 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 আজকে এই পর্যন্তই জানাই, আরো কিছু খবর পেলে আপনাদেরকে পরে জানানো হবে। ধন্যবাদ, ঈদ শুভেচ্ছা। বাপি, আপনাকেও ধন্যবাদ সারা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, সারা ফেরুজ জায়মা যোগ দিয়েছিলেন শিশু মেলা থেকে। বিভাগীয় শহরগুলোতে কোরবানির বর্জ্য অপসারণে অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। দুপুর থেকেই প্রতিটি সিটি কর্পোরেশনে এই অভিযান শুরু হয়। বর্জ্যগুলো ট্রাকে করে তুলে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের মিনি ভ্যান ও ট্রাক। আর পশু জবাইয়ের স্থানে যাতে দুর্গন্ধ না ছড়ায় সেজন্য ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। এবার পশু জবাইয়ের জন্য প্রতিটি সিটি কর্পোরেশনের স্থান নির্ধারণ করে দেওয়া হয়। তবে অনেকেই নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই দেওয়ার বিপাকে পড়তে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। দেশের সব সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই বর্জ্য অপসারণ করা হবে। ঈদের দিনেও টঙ্গীর টেম্পাকো কারখানার স্বল্প পরিসরে চলেছে উদ্ধার অভিযান, তবে গতকালের পর আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। শনিবার বিস্ফোরণে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়, পরে সেখানে উদ্ধার কাজ শুরু করে ফায়ার ব্রিগেড। সোমবার থেকে উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ধ্বংসস্তূপ পুরোপুরি না সরানো পর্যন্ত কাজ চলবে। এই ঘটনায় এখন পর্যন্ত 33 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সময় হলো আরো একটা বিরতির, এরপর দেখবেন টিলার উপরে চোখ জুড়ানো পরিবেশ, সুনামগঞ্জের বাঁশতলা প্রকৃতি প্রেমীদের জন্য হতে পারে অনন্য স্থান। বিরতির পর আরেকবার আমন্ত্রণ, জানাবো আরো কিছু খবর। আবারও ঈদ জামাতের খবর। বৃষ্টির কবলে পড়েছিল দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের স্থান কিশোরগঞ্জের শোলাকিয়াও। প্রতি বছর যেখানে লাখো মানুষ নামাজ আদায় করেন, এবার সেখানে শরিক হতে পেরেছিলেন মাত্র 1000 খানেক মুসল্লি। বৃষ্টির কারণে অনেক জায়গায় কিছুটা বাধাগ্রস্ত হলেও ধর্মপ্রাণ মুসলমানরা আদায় করেছেন ঈদের নামাজ। এই চিত্র দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয়ে আসা কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের। টানা বৃষ্টিতে এবার মুসল্লিদের উপস্থিতি ছিল একেবারেই কম। বিভাগীয় শহর সিলেটে ঈদের প্রধান নামাজ হয় শাহী ঈদগাহ ময়দানে। এখানে নামাজ আদায় করেন স্থানীয় রাজনীতিবিদরা, আর অর্থমন্ত্রীর নামাজ আদায় করেন হযরত শাহজালাল দরগাহ মসজিদে। সারা বাংলাদেশবাসীকে ঈদ মোবারক, মুসলিম উম্মার শান্তি কামনা করি। সবার লাগি দোয়া করা হয়েছে, আল্লাহ দোয়া কবুল কর্তা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয় জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সিটি মেয়র আজম নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান ও মীর নাসির উদ্দিন সহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয় হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে। এতে অংশ নেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আমরা নিশ্চয়ই বাংলাদেশের জন্য আমরা দোয়া করব, বাংলাদেশের জন্য আমরা কাজ করব, বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব, বাংলাদেশকে ধ্বংসের জন্য আমরা কাজ করব না। রংপুরে পুলিশ লাইন ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7:45। এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত হয় 8:30। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এবং সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রতিটি মানুষের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা, ঈদ আনন্দের হোক, সুখের হোক, এর দোয়া চালায়। খুলনায় টাউন জামে মসজিদে হয় ঈদের প্রধান জামাত। এতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে নামাজ হয় সকাল 8টায়। এতে অংশ নেন সিটি মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। ফরিদপুরে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে। এছাড়া জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় চানমারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এতে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নড়াইল মাগুরায় ঈদের নামাজ আদায় করেন জাতীয় দলের ক্রিকেটার মাস্টার বিন মুর্তজা ও সাকিব আল হাসান। এছাড়া কুষ্টিয়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শেরপুর, মেহেরপুর ও নাটোর সহ সারা দেশেই হয়েছে ঈদের জামাত। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার ঈদের নামাজ ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। আকাশের সাথে বাতাসের মিতালি চিরদিনের। কৃত্রিম ঝর্ণার গুঞ্জনের সাথে পাখির কলতান, আর কাছ থেকেই মেঘালয় পাহাড়ের বিশালতায় মনোমুগ্ধকর এক পরিবেশ। সবুজের বুক চিরে চোখ জুড়ানো স্মৃতিসৌধ বা টিলার উপর বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত জুমগাঁও। আর এ কারণেই সুনামগঞ্জের বাঁশতলা হতে পারে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্থান। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন দীপক বৈদ্য। যেন শিল্পীর নিপুণ তুলিতে আঁকা এক গ্রাম বাঁশতলা, যেখানে কেবলই রঙের ছড়াছড়ি, পাহাড় আর নীল আকাশের মন কাড়া মিতালি। ভারতীয় সীমানার গোল ঘেঁষে এই বাঁশতলারই পাহাড়ের উপর গারোরা যে গ্রামে বাস করে তার নাম জুমগাঁও। সেখানে সবকিছুই যেন সাজানো গোছানো, মাটির তৈরি ঘর, পরিপাটি বাগান কিংবা ভারতের চেরাপুঞ্জির নয়নাভিরাম দৃশ্যগুলো যেন হাতছানি দিয়ে ডাকে সৌন্দর্য পিয়াসীদের। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের সাক্ষী এই বাঁশতলা। রণাঙ্গনে যারা শহীদ হয়েছেন তাদের সমাহিত করা হয় বাঁশতলার এই নির্জনে। তাই তাদের স্মৃতিকে অম্লান করে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ, যার সৌন্দর্য দেখার মতো। মানুষ আয় কেন এই যে 5 নম্বর সেক্টর হিসেবে দেখার লাগি, আর ভারতের পাহাড় সামনে আছে, এরকম একটা জায়গা আর কি, সৌন্দর্য, চতুর্দিকে পাহাড় আছে, মনে করেন নদী আছে, দেখার মতো জায়গা। আঁকাবাঁকা ছোট মৌলা নদীর উপর নির্মিত সুইস গেটটি বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে গ্রামটিতে। প্রতিদিন যার পানির কলকল শব্দে গোটা এলাকা থাকে মুখর। আসলে অনেক মনোরম দৃশ্য একটা এখানে, আর এখানে আসলে আসলে মনটা জুড়ে যায়, অনেক সুন্দর একটা জায়গায়। আমি বন্ধু বান্ধব নিয়ে এনজয় করার জন্য আসছি, আসলে খুবই ভালো এই এলাকাটা, দেখতেও খুবই সুন্দর। খুলনা থেকে আসছি এই জায়গাটা দেখার জন্য, জায়গাটা দেখছি এবং আমাদের খুব ভালো লাগছে জায়গাটা দেখে। 3 দিক থেকেই মেঘালয় পাহাড় দ্বারা বেষ্টিত বাংলাবাজার ইউনিয়নের পুরো বাঁশতলা গ্রামটিই যেন সবুজে সবুজময়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকাটিতে নান্দনিক স্মৃতিসৌধ কিংবা পাহাড় থেকে নেমে আসা পানি মৌলা নদী হয়ে সুইস গেটে এসে যে জলতরঙ্গের সৃষ্টি করে তা সত্যিই উপভোগ করার মতো। এছাড়া গ্রামীণ মেঠোপথে শুনশান নীরবতায় পাখিদের কলরব নতুন মাত্রা যোগ করবে আপনার আনন্দ ভ্রমণে। গুলজার আহমেদ, চ্যানেল 24, দোয়ারাবাজার, সুনামগঞ্জ। নিউজ 24 এর সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে থাকছে। এবারের ঈদ আনন্দ অনেকটাই ফিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পুলিশের সাথে সংঘর্ষে 2 জন নিহত, আহত 7।
দেখছেন নিউজ 24। জানাবো দেশের বাইরের খবর। পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে। কলকাতার পার্ক সার্কাসে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। তবে এবারের ঈদ আনন্দ যেন অনেকটাই ফিকে হয়ে গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। ঈদের দিন সকালে রাজধানী শ্রীনগর থেকে 70 কিলোমিটার দূরে বান্দিপোর গ্রামে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 60 জন। ঈদ উদযাপিত হচ্ছে পাকিস্তান জুড়েও। রাজধানী ইসলামাবাদের ঐতিহাসিক লাল মসজিদে ঈদের নামাজে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। নামাজের পর কোরবানি দেওয়া হয় মসজিদের আঙিনায়। ভারতের বেঙ্গালুরুতে কাবেরী বাঁধের পানি বন্টন নিয়ে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। এই ঘটনার পর কারফিউ জারি করা হয়েছে রাজ্যটিতে। ঘটনাস্থল থেকে 16টি পুলিশ স্টেশন এলাকায় এই কারফিউ বলবৎ থাকবে। এছাড়া একসাথে 5 কিংবা তার বেশি জনসমাগম রুখতে রাজ্যের বাকি এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। সোমবার তামিলপন্থী একদল লোক স্থানীয় একটি হোটেলে 6টি পেট্রোল বোমা ফাটালে শুরু হয় এই সংঘর্ষ। এ সময় রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর ও আগুন দেয় তারা। কাবেরী বাঁধের পানি তামিলনাড়ুতে বন্টন বৈষম্য নিয়ে শুরু হয় এই বিক্ষোভ। এর আগে 20 সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুকে 12,000 কিউসেক পানি সরবরাহ করার আদেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে এই আদেশ অমান্য করে আরও বেশি পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ করে আসছে রাজ্যের জনগণ। সিরিয়া সীমান্তে ইসরায়েলের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির সরকার বাহিনী। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ইসরায়েল। সকালে সিরিয়ার সামরিক বাহিনী দাবি করে সোমবার রাতে সিরিয়া সীমান্তের কুইন্ত্রা প্রদেশে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় তাদের পাল্টা হামলায় ভূপাতিত হয় 2টি ইসরায়েলি যুদ্ধবিমান। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা দাবি করেন রাতে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় সিরিয়া। জবাবে সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। পরে সিরিয়া তাদের যুদ্ধ বিমান লক্ষ্য করে গুলি ছুড়লেও তা ব্যর্থ হয়। শেষ করব নিউজ 24 শিরোনামগুলো আরও একবার। বৃষ্টি বাধা হতে পারেনি ঈদ উৎসবে, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার প্রার্থনা, ত্যাগের মহিমা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ঈদের জামাতের মাধ্যমে আমরা দোয়া করেছি যে বাংলাদেশ থেকে যেন জঙ্গিবাদ চিরতরে নির্মূল হোক। বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস থাক সেটা আমরা চাই না। কর্মস্থলে জঙ্গিবাদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। কারখানার দাহ্য পদার্থ আলাদা করে রাখার পরামর্শ। নির্ধারিত স্থানে পশু জবাইয়ের নির্দেশ মানেনি অনেকেই, 48 ঘন্টার মধ্যেই বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস 2 সিটি কর্পোরেশনের। কোরবানির পশুর চামড়ার সঠিক দাম না পাওয়ার অভিযোগ, খুচরা বিক্রেতাদের বেশি দামেই কেনা হচ্ছে বলছেন আড়তদাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।